রামিসার হত্যাকারীর শাস্তি 1 মাসের মধ্যে জানালেন প্রধানমন্ত্রী। আইনের শাসন বাধাগ্রস্ত করতে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। রামিসা ধর্ষণ হত্যার ডিএনএ রিপোর্ট হস্তান্তর, মামলা চার্জশিট রোববার, বিশেষ প্রসিকিউটর নিয়োগ। ঈদের পর বিচার শুরু, আরও কঠোর আইন করার চিন্তা সরকারের। একদিকে রাজধানীমুখী পশুবাহী গাড়ি, অন্যদিকে মানুষের বাড়ি ফেরা। ঈদুল আজহায় সড়ক রেলপথে বাড়তি চাপ সামাল দেওয়া চ্যালেঞ্জিং বলছেন বিশেষজ্ঞ। নদীপথে চলবে অতিরিক্ত লঞ্চ। যে গরুটা টাইনাইস আনবো, এটা স্পোর্টে বলবো, এটাই মনে করেন ভারতীয় গরু। রাতের আঁধারে ঢুকছে ভারতীয় গরু মহিষের চালান, রসিদ কিনলেই হয়ে যায় দেশি। বিভিন্ন মহলকে হাত করে চলছে চোরা কারবারি, তৎপরতা বাড়ানোর দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। এবং এবার সরাসরি বাজারে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি। প্রতি লিটার 14 টাকা কমে ছাড়লেও লোকসান হবে না। ঈদের আগেই কার্যক্রম শুরু, সিন্ডিকেটে দৌরাত্ম্য কমার আশা। ভোরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণ হত্যার বিচার 1 মাসের মধ্যে নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ময়মনসিংহে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করে তিনি আরও বলেন, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সঙ্গে মূল্যবোধও বিনষ্ট করে দিয়েছে দীর্ঘ ফ্যাসিবাদী শাসন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী 25শে মে। এই উপলক্ষে সারা দেশে পালিত হবে নজরুল জন্মজয়ন্তী। কবি নজরুলের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে একদিনের সফরে এসে জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সঙ্গে ছিলেন কবির নাতনি খিলখিল কাজী। তার চির অম্লান স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। জাতীয় কবির চির অম্লান স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার প্রধান আক্ষেপ নিয়ে বলেন, 2006 সালের পর আর ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী উদযাপন হয়নি। প্রায় 2 দশক পর আজ পুনরায় রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির জন্ম জয়ন্তী আয়োজন করতে পেরে সরকার গৌরব বোধ করছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক প্রসঙ্গ। পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার 1 মাসের মধ্যে নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসন শুধু মানুষের অধিকার কেড়ে নেয়নি, নষ্ট করে দিয়েছে মূল্যবোধও। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নিবে না। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। নিরাপদ সমাজ গড়তে আইনের শাসন প্রতিষ্ঠার জোর দিয়ে জাতীয় জীবনে আবহমানকালের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনর্জাগরণের তাগিদ দেন সরকার প্রধান। আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জীবন ঘটাতে হবে। এক্ষেত্রেও কবি কাজী নজরুল ইসলামের জীবন এবং কর্ম আমাদের জন্য প্রাসঙ্গিক। এ সময় ত্রিশালকে নজরুল সিটি হিসেবে গড়ে তুলতে সম্ভাব্যতা যাচাইয়ে সংস্কৃতি ও পর্যটন বিভাগকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ছড়িয়ে দেওয়া প্রয়োজন। ইমরুল হাসান, সময় সংবাদ, ত্রিশাল, ময়মনসিংহ। এর আগে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধনের পর সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন বাধাগ্রস্ত করতে রাস্তায় নেমেছে একটি গোষ্ঠী। 5 আগস্টের বিতাড়িতদের সঙ্গে একটি দলের আঁতাত করে সরকারের পরিকল্পনা ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র করছে তারা। জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। দখলে দূষণে মৃতপ্রায় খালগুলোতে প্রাণ ফেরাতে সরকার প্রধানের নিরন্তর অভিযাত্রা। 1979 সালে ময়মনসিংহের ত্রিশালের ধরার খাল উদ্বোধন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 47 বছর পর সেই খাল পুনর্খননের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল খাল কাটা কর্মসূচি চালু করার। প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজেই কোদাল হাতে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মানুষের প্রত্যাশা, এর ফলে প্রাণ ফিরে পাবে প্রান্তিক অঞ্চলের খালগুলোয়। নতুন বিপ্লব হবে কৃষিতে। উত্তম
পরের সমাবেশে মিরপুরে পৈশাচিকতার শিকার শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসনকে বাধাগ্রস্ত করতে রাস্তায় নেমেছে একটি গোষ্ঠী। কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে। আপনারা কি মনে করেন, প্রথমে কি আইনের শাসনকে তারা বাধাগ্রস্ত করছে না? আইনকে আইনের মতন কি চলতে দিচ্ছে না। সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপির পরিকল্পনা ভেস্তে দিতে তৎপর হয়েছে কিছু মানুষ। অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিল, সেই সময় আমরা দেখেছি দেশে কয়েকটি দুঃখজনক এরকম অন্যায় ঘটেছে। আজকে যেই সকল ব্যক্তিরা হইচই করছে, রাস্তা অবরোধ করছে, বড় বড় কথা বলছে, সেদিন কিন্তু তাদেরকে আমরা মাঠে দেখিনি। তাহলে কি আমরা ধরে নেব আজকে যেহেতু জনগণকে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করতে ক্ষমতা দিয়েছে, সেই জন্যই তাদের জ্বালা হচ্ছে এবং এই জ্বালার কারণেই তারা এই সব কর্মকাণ্ড করছে। প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। তাদের সাথে আবার নতুন কয়েকটি লেজও গজিয়েছে, সুন্দর ছোট ছোট লেজও গজিয়েছে। তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে 40 কোটি হাতকে এক হয়ে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। এসে বিভ্রান্ত ইমরুল আহসান, সময় সংবাদ, ত্রিশাল, ময়মনসিংহ। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে সিআইডি। রোববার আদালতে চার্জশিট জমা দেবেন তদন্ত কর্মকর্তা। নিয়োগ দেওয়া হয়েছে বিশেষ প্রসিকিউটর। ঈদের পরে বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আর তথ্যমন্ত্রী বলেছেন, ধর্ষণের মতো অপরাধ দূর করতে কার্যকর আইন করার উদ্যোগ নেবে সরকার। শিশু রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় স্তম্ভিত পুরো দেশ। ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। এই হত্যা মামলায় ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে সিআইডি। রোববার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বিশেষ প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, এ মামলার বিচার এমনভাবে হবে যেন জনমনে প্রশ্ন না ওঠে। ত্বরান্বিত করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যতটা ডিউ ডিলিজেন্স দেখানো সম্ভব, সাধারণ জনগণ, দেশে বিদেশে মানুষ এই বিচার শেষ করতে যতটা প্রত্যাশা করে, সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। একই দিন রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী জানান, ধর্ষণের মতো অপরাধ দূর করতে সরকার কার্যকর আইন করার উদ্যোগ নেবে। দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। জনমতের উপরে ভর করেই আমরা আরও বেশি কার্যকরী আইন তৈরি করতে পারবো, যাতে সমাজ থেকে এই ধরনের অপরাধকে আমরা নির্মূল করতে পারি। এদিকে রামিসা হত্যা প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পানি সম্পদ মন্ত্রী। বিচারটা শুধু এখন সময়ের ব্যাপার মাত্র। সেই প্রক্রিয়া থেকে বাধাগ্রস্ত করার জন্য যে রাজনৈতিক দলগুলা আজকে কথা বলছেন, এখানেও আমাদেরকে চিন্তা করতে হবে তারা কি সহায়তা করছেন না বাধা দিচ্ছেন। ধর্ষণের মতো অপরাধ নির্মূলে আইনের যথাযথ প্রয়োগে জোর দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রীরা। অধিকার নিয়ে আমরা সবসময় লড়াই সংগ্রাম করেছি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। একের পর এক নির্যাতনের ঘটনা সামনে আসছে, কিন্তু বিচার পৌঁছাচ্ছে না ভুক্তভোগীদের দরজায়। দীর্ঘসূত্রতা, ঝুলে থাকা মামলা আর ধীরগতির বিচার প্রক্রিয়া যেন অপরাধীদের জন্য তৈরি করছে নীরব প্রশ্রয়। ধীরে ধীরে সাধারণ মানুষের মাঝেও আস্থার সংকট তৈরি হচ্ছে বিচার বিভাগের উপর। ফারিয়া ফারুকের প্রতিবেদন, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। যে বয়স প্রজাপতির ডানায় ভর করে ছুটে বেড়ানোর, রঙিন শৈশব নিয়ে পৃথিবীটাকে আবিষ্কার করার, সে ফুল ফোটার আগেই কেড়ে নিল অমানুষদের হিংস্র থাবা। রামিসা, আসিয়া, মুনতাহা, লামিয়ারা ছিল সম্ভাবনার সেসব ফুল। মানুষরূপী হায়েনার থাবায় অঙ্কুরেই যাদের হয়েছে জীবনের ইতি। ধীরে ধীরে কমে আসে প্রতিবাদের স্রোত। একটার পর একটা ঘটনায় বিস্মৃতির অতলে হারিয়ে যায় আগের নির্মমতার গল্প।
আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে গত 4 মাসে দেশের অন্তত 118 শিশু ধর্ষণের শিকার। এদের প্রত্যেকের বয়স 7 থেকে 12 বছরের মধ্যে। 2025 সালে ধর্ষণের শিকার 323 শিশু, যাদেরও বয়স 4 থেকে 18 বছর। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন 2000 অনুযায়ী 180 কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তির বিধান থাকলেও বাস্তবে একটি মামলা শেষ হতে গড়ে সময় লাগে 3 বছর 7 মাস। যদি আমার রাস্তায় কিছু একটা হয় তখন আমি বিচার বিভাগের কাছে কি চাইবো? বিচার কি আদৌ কি হবে? অনেক হাই প্রোফাইল ভিকটিম না হইলে কেসটা একটু কয়েকদিন পরেই ডিমিলিশ হয়ে যাচ্ছে। দেশের মানুষ বা যারা মানে সরকারে আছেন বা যারা দায়িত্বে আছেন তাদের উপর আসলে ভরসার জায়গাটা আসলে নেই বলা যায়। বিশেষজ্ঞরা বলছেন মামলা সংখ্যার অনুপাতে বিচারক সংখ্যার ঘাটতিতে চাপ সামাল দিতে পারছে না দেশের বিচার বিভাগ। যখন একজন আসামি আপিল করে হাইকোর্টে, তখন কিন্তু নিম্ন আদালতের যে রায়টা সেটা স্টে হয়ে থাকে। কারণ একজনকে যদি আপনি মৃত্যুদণ্ড দেন, পরে যদি আপিলে দেখা যায় সে মৃত্যুদণ্ড পাবে না, আপনি তো তাকে আবার ফেরত নিয়ে আসতে পারবেন না। অভিযোগের ভিত্তিতেই সাথে সাথে সাজা কার্যকর করার যেই ডিমান্ড আসতেছে, এই ডিমান্ডটা আসলে আসতেছে ফ্রাস্ট্রেশন থেকে, কিন্তু এটা বাস্তবসম্মত না। যেই মামলাগুলো আসলে সবার বিবেককে নাড়িয়ে দেয়, সবাইকে অনেক বেশি ভাবিয়ে তোলে, সেই রকম বেছে বেছে দেখা যায় কিছু মামলা তাড়াতাড়ি রায় হচ্ছে। হ্যাঁ, কিন্তু আসলে তারা তো ভিকটিম, অন্যরা যে ভিকটিম না তা তো না। ন্যায় বিচার কোনো বিশেষ দয়া নয়, এটি প্রতিটি নাগরিকের অধিকার, আর সেই অধিকার নিশ্চিত করা বিচার বিভাগেরই দায়িত্ব। আইনের বেড়াজালে আটকে থাকা বিচারহীনতার এই সংস্কৃতি অপরাধীদের করে তুলছে আরও সাহসী। আজ যদি এই 118 জন শিশুর দ্রুত বিচার নিশ্চিত না হয়, তবে আগামীর বাংলাদেশের বিচার বিভাগের উপর কতটুকু আস্থা রাখবে দেশের জনগণ, সে প্রশ্ন আজ সবার। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। বাকলিয়ায় ধর্ষণ চেষ্টায় উত্তেজনার রেশ না কাটতেই চট্টগ্রামে দুদিনে আলাদা 4টি ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় 4 আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। নির্যাতিতদের দেখতে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ সার্ভিসে যান সিটি মেয়র। কর্মজীবীদের সন্তানের জন্য ডে কেয়ার সেন্টার স্থাপনের ঘোষণা দেন তিনি। চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ চেষ্টার উত্তেজনার রেশ না কাটতেই গত 2 দিনে 4টি শিশু ধর্ষণ চেষ্টা। শুক্রবার রাত 11টার দিকে নগরীর খুলশির আমবাগান এলাকায় 2 মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠে মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে। এ সময় উত্তেজিত জনতা তাকে অবরুদ্ধ করে রাখে, পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত মুক্ত, এর ভিতরে ছুটি দিয়ে দিবে না, এর ভিতরে ছুটি না দিয়ে সকাল 8:30 পর্যন্ত আটকে রাখছে। বাচ্চা একটা না বলতে পারে, দুটা তো মিথ্যা কথা বলতে পারে না, তখন দোনোটার কথা আমরা দেখতেছি একজাস। এর আগে নগরীর ডবলমুরিং থানার হাজিপাড়ায় 10 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করে পুলিশ। এছাড়া নগরীর বাইজিদ এলাকায় 5 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়। এদিকে নগরীর চাঁদগাঁওয়েও ঘটে আরেকটি ধর্ষণ চেষ্টার ঘটনা। নির্যাতিত শিশুকে দেখতে শুক্রবার চট্টগ্রাম মেডিকেলে যান সিটি মেয়র। চিকিৎসা সহ পরিবারকে সহায়তার কথা জানিয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডে কেয়ার সেন্টার করার ঘোষণা দেন মেয়র। প্রথমে একটা বড় ডে কেয়ার সেন্টার আমরা করব, যাতে করে চট্টগ্রামের 15টি থানার এই ধরনের ছোট বাচ্চাদেরকে তারা সেখানে দিয়ে যায়, এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি এই ডে কেয়ার সেন্টার আমি করে দেব। গার্মেন্টস মালিকরা কিন্তু চাইলে তাদের জন্য একটা আবাসন অথবা তাদের ডে কেয়ার সেন্টার করতে পারে। আইন সংশোধন করে এই ধরনের পাষণ্ড তাদেরকে ফাঁসির কাছে তাদের ঝুলাতে হবে, এবং ওপেন তাদের ঝুলাতে হবে, যাতে করে এই ধরনের সাহস আর কেউ না পায়। এদিকে 4টি ধর্ষণ চেষ্টার ঘটনায় 4 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে ফরিদপুরে 9 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। পুলিশ জানায় শনিবার দুপুরে বাড়ির পাশে আম কুড়াতে যায় মাদ্রাসার শিক্ষার্থী। এ সময় খায়রুজ্জামান নামে এক ব্যক্তি শিশুটিকে ভয় ভীতি দেখিয়ে পাশের বাগানে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে এবং খায়রুজ্জামানকে একটি ঘরে আটকে রাখে। তবে কৌশলে সে ঘর থেকে পালিয়ে যায়। সন্ধ্যায় শিশুটির বাবা সালথা থানায় অভিযোগ করেছেন। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পেয়ে প্রসেসরকে অবহিত করি। বাদী তার মেয়েকে নিয়ে
থানায় আসে, অভিযোগ দায়ের করছে, মামলা পরিকরাধীন আছে। আরও 13 শিশুসহ হাম ও উপসর্গ নিয়ে প্রাণহানি ছাড়ালো 500। হাসপাতালে ভর্তি মৌসুমের সর্বোচ্চ 2132 জন। স্বাস্থ্যমন্ত্রী জানান 1,84,00,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে দেওয়া হবে ভেন্টিলেটর ও অক্সিজেন মিটার। 2 মাস পেরোলেও কমেনি হামির প্রকোপ। একদিনে মারা গেছে আরও 13 শিশু। এখন পর্যন্ত মৃত্যু ছাড়িয়েছে 500। আর মৌসুমে সর্বোচ্চ 2132 জন ভর্তি হয়েছে হাসপাতালে। প্রতিদিনই সারা দেশ থেকে হাম আক্রান্ত হয়ে রাজধানীর শিশু হাসপাতাল, মহাখালী ডেডিকেটেড হাসপাতালে ভিড় করছে রোগীরা। ঢাকার শিশু হাসপাতালে বেশিরভাগ ভর্তি শিশু ফরিদপুর, কুষ্টিয়া সহ অন্যান্য অঞ্চল থেকে এসেছে। প্রান্তিক হাসপাতালে পর্যাপ্ত আইসিইউ, এনআইসিইউ ও সেবার অভাবে অভিভাবকদের ভোগান্তি চরমে। ফরিদপুর আইসি নাই, ঢাকা পাঠাইছে। ডক্টর বলছিল ওর এনআইসিউর প্রয়োজন হতে পারে, তো ওখানে তো এনআইসিউর ব্যবস্থা নেই এখানে, এই জন্য আমাদেরকে এখানে রেফার করছে। এখানে আইসিইউ ছিল না, আমরা যে 8 দিন ধরে আইসিইউ, প্রথমবার ঠান্ডা থেকে নিউমোনিয়া ছিল তো। এদিকে দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, হামের প্রাদুর্ভাব কমাতে রেড ক্রিসেন্টের সহায়তায় বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় ভেন্টিলেটর, অক্সিজেন মিটার, নেবুলাইজার সহ স্যালাইন দেওয়া হবে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি প্রায় 1,84,00,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আজকে ওনারা আমাদেরকে 11টা ভেন্টিলেটর, 27টি নেবুলাইজার, 27টি অক্সিজেন ফ্লো মিটার এবং 1 লাখ স্যালাইন উইথ অক্সিলারি টিউবস এভরিথিং। আক্রান্ত দরিদ্র 2400 পরিবারকে 10,000 টাকা করে রেড ক্রিসেন্ট সহায়তা দেবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 6 মাসের বেতন হিসাবে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল গেটে কুকুরের জটলা আতঙ্কিত করছে যাত্রী ও স্বজনদের। নিয়ন্ত্রণে আলাদা লোকবল নেই বলছে কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশনকে চিঠি। অন্তর্বর্তী সরকারের সময়ে সচিবদের স্বাক্ষর ছাড়াই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি ফাইল পাশ করেছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, আওয়ামী থেকে অন্তর্বর্তী আমলে স্থানীয় সরকার বিভাগের দুর্নীতি খতিয়ে দেখতে তদন্ত হচ্ছে। এজন্য 7 সদস্যের কমিটি করেছে সরকার। পিরোজপুর জেলায় প্রকল্পের টেন্ডার দেওয়ার পর কোনো কাজ না করেই 6,000 কোটি টাকা উত্তোলনের অভিযোগ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। আওয়ামী লীগ থেকে অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের বিভিন্ন জেলায় রাস্তাঘাট ও সেতু নির্মাণে এমন দুর্নীতি তদন্তে তৎপর বর্তমান সরকার। 26 পর্যন্ত দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, 2009 থেকে 2026 সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব দপ্তর ও সংস্থার দুর্নীতি অনিয়ম খতিয়ে দেখতে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 1610টি প্রকল্পে কোনো কাজ না করে টেন্ডারের ফর্মালিটিস মেনটেন করে প্রায় 6,000 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এর সঙ্গে ওখানকার তৎকালীন স্থানীয় এমপি মহারাজ, নির্বাহী প্রকৌশলী সহ অনেকেই জড়িত। প্রতিমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সচিবের স্বাক্ষর ছাড়াই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফাইল পাশ করেছেন। একটা ফাইল আমার নোটিশে এসছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সচিবের স্বাক্ষর ছাড়াই উনি জোর করে ফাইল নিয়ে এসে নিজে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। এরাও এই তদন্তের মধ্যে আসবে, কারণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের সই ব্যতি রেখে কখনোই মন্ত্রী একটি ফাইল অনুমোদন দিতে পারে না। প্রতিমন্ত্রী জানান, ঈদুল আজহায় 12 ঘন্টার মধ্যেই ঢাকার 2 সিটি এবং অন্যান্য সিটিতে 8 থেকে 9 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এবং পিরোজপুর থেকে ঘুরে আসার পর আমি নিজেও গোপালগঞ্জে যাব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। একটা সুনামধন্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াত। শনিবার দুপুরে মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় একথা জানান তিনি। যেহেতু রিট হয়েছে, এটা লিগ্যাল ব্যাপার, এটা হাইকোর্টের সিদ্ধান্ত হবে। সামরিক চুক্তি তো শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হবে না, কোন পর্যায়ে আছে সেটা তো এখন আমি এই মন্ত্রণালয় থেকে আমি বলতে পারছি না। আমি আবারও বলছি, যে কোনো চুক্তি যুক্তরাষ্ট্রের সাথে এবং অন্য কোনো দেশের সাথে যখন সব সংস্থা আলোচনার মাধ্যমে এটা নির্ধারণ করতে পারবে যে বাংলাদেশের মানুষের স্বার্থে সেই চুক্তিটা হচ্ছে, তখনই যে সেই চুক্তিটা হবে। কোরবানি পশুবাহী গাড়ি রাজধানীমুখী হওয়া এবং ঘরমুখো মানুষের বাড়ি ফেরা,
দুই মেলে ঈদুল আজহায় তৈরি হতে যাচ্ছে বাড়তি চাপ। সড়ক রেলপথে এ চাপ সামাল দেওয়া চ্যালেঞ্জিং বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে যে কোনো পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুত থাকার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। খলিলুর রহমানের ছবিতে মাহাদি ইসলাম ধ্রুবর রিপোর্ট। নারীর টানে ঘরমুখো হতে শুরু করেছে লাখো মানুষ। একদিকে মানুষের ঢাকা ছাড়ার হিড়িক, অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ঢুকছে কোরবানির পশুবাহী গাড়ি। সব মিলিয়ে এবারের ঈদযাত্রায় যেন এক বাড়তি চাপের স্পষ্ট আভাস। সায়দাবাদ, পোস্তগলা কিংবা গাবতলী প্রতিটি বাস টার্মিনালই এখন লোকে লোকারণ্য। ভোগান্তি এড়াতে অনেকেই আগে ভাগেই শুরু করেছেন বাড়ি ফেরা। তবে বরাবরের মতোই সাধারণ যাত্রীদের মনে ভর করেছে শঙ্কা। মহাসড়কের কিছু অংশের ধীরগতির উন্নয়ন কাজ এবং ফিটনেসবিহীন গাড়ির কারণে ঈদ যাত্রা যেন শেষ পর্যন্ত বিষাদে রূপ না নেয়, সেই দাবি সাধারণ মানুষের। শৃঙ্খলা দরকার, আমাদের নিরাপত্তা নাই। ওই সমস্ত লাইনে ভাঙার পরেই যত অ্যাক্সিডেন্ট সব এই ভাঙার পরেই হয়। ঈদের সময় বাড়তি যাত্রী নেই বা সেইগুলো একটু যদি নিয়ন্ত্রণ করতো তাইলে ভালো হতো। ভাড়া হলো 600 টাকা করে, আজকে দেখতেছি 700-800 টাকা দালালে বলতেছে। তো কাউন্টারে যাওয়ার পরে দেখি কি সেম। সড়কপথের এই দ্বিগুণ চাপের সমান্তরালে প্রস্তুত রেল বিভাগও। তবে টিকিটধারী যাত্রীদের সংখ্যা বিনা টিকিটের মৌসুমি ও উৎসবপ্রিয় যাত্রীদের অনিয়ন্ত্রিত চাপে নষ্ট হতে পারে ট্রেনের ভেতরের শৃঙ্খলা। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে এবারের ঈদের ছুটি কম থাকায় অল্প সময়ে বিপুল মানুষের ঢাকা ছাড়ার এই চাপ সামলানো বেশ চ্যালেঞ্জিং। উৎসব ঘিরে গণপরিবহন ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে 4 পরামর্শ তাদের। ঢাকা থেকে বের হওয়ার যেমন জোয়ার আছে, ঢাকামুখীও কিন্তু একটা জোয়ার থাকবে। গণপরিবহনের যে একটা সংকট, সেই সংকটটা কিন্তু এখনও রয়ে গেছে। সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলি আছে, অনেকেরই পরিবহন পুলে কিন্তু গণপরিবহন বাস আছে। এই বাসগুলো আসলে কিভাবে ব্যবহার করা যায় সেটা কিন্তু পরিকল্পনার মধ্যে ভাবতে হবে। উৎসব, পালাপার্বণ বা ঈদের সময় যে একটা অতিরিক্ত চাপ আসা, সেই সময় আমরা চাইলেও আশেপাশের দেশ থেকে তাদের যে ইঞ্জিন এবং কোচগুলি আছে সেটা সাময়িক সময়ের জন্য আমরা কিন্তু এটা রেন্ট করে আনতে পারি। শুধু মানুষের নির্বিঘ্ন ঈদযাত্রা নয়, রেখে যাওয়া বাসা ও ফ্ল্যাটের নিরাপত্তার নিশ্চয়তা চান নগরবাসী। তাই তো নগরবাসীকে সচেতন থাকার আহ্বান পুলিশের এই কর্মকর্তা। ম্যাক্সিমাম এলাকায় কিন্তু এখন সিসি ক্যামেরা আছে, তো তাদের সিসি ক্যামেরাগুলি ঠিকমতো কাজ করছে কিনা, মানে এগুলি ঠিক আছে কিনা, এগুলি একটু চেক করে যাওয়া, সেগুলি একটু সচল রেখে যাওয়া। সব প্রস্তুতি আর আশ্বাসের আসল পরীক্ষা শুরু হবে ঈদ যাত্রা পুরো দমে জমে ওঠার পর। ঘরমুখো মানুষের এই উৎসবের যাত্রা যেন ভোগান্তির না হয়ে পরম আনন্দের হয়, এমনটাই প্রত্যাশা সবার। সাধারণ মানুষের প্রত্যাশা প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, স্বস্তির ঈদ যাত্রা নিশ্চিত হোক মাঠ পর্যায়ের সঠিক ব্যবস্থাপনায়। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। নদীপথে যাত্রার চাপ সামাল দিতে এবার শতাধিক বাড়তি লঞ্চ প্রস্তুত রেখেছে বিআইডব্লিউটিএ। যাত্রী আকর্ষণে কেবিনে দেয়া হচ্ছে মূল্য ছাড়। দুর্ঘটনা মোকাবেলায় পন্টুনের চারপাশে নিষিদ্ধ করা হয়েছে নৌকা চলাচল। এম এ আজিমের রিপোর্ট। ঈদে বাড়ি ফেরা লাখো মানুষকে সেবা দিতে প্রস্তুত সদরঘাট লঞ্চ টার্মিনাল। এখন চলছে শেষ মুহূর্তের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। বন্ধ নৌরুটগুলো চালুর সঙ্গে যুক্ত হবে শতাধিক বাড়তি লঞ্চ। এরই মধ্যে শুরু হয়েছে কেবিন বুকিং। যাত্রীদের লঞ্চমুখী করতে এবার সরকার নির্ধারিত ভাড়ার থেকেও মূল্য ছাড় দিচ্ছে লঞ্চ মালিকরা। কেবিনের ভাড়াটা আমরা আরও কমায় নিয়েছি। কেবিনের ভাড়াটা একটা সিঙ্গেল কেবিনের সরকারি ভাড়া আসে 1716 টাকা, ওখানে আমরা নিয়েছি 1200 টাকা। 26 2 ডের একটু বেশি দেখা যায়, ওই রকম তুলনামূলক না। দুর্ঘটনা রোধে পন্টুনের চারপাশ থেকে এরই মধ্যে সরিয়ে ফেলা হয়েছে নৌকা। লঞ্চের পেছন থেকে নৌকা দিয়ে এবার যাত্রী উঠতে দেবে না নৌ পুলিশ। নৌকাগুলো যাতে না ঢুকে, পল্টন জানেন 1 থেকে 25, এই 25টি পল্টন এর যে নদীর সীমানাটা কাভার করে আমরা 4টা টহল রেখেছি নৌ পুলিশের। পল্টন 1 বরাবর একটি, পল্টন 25 বরাবর একটি, যাতে করে এই একটা রেখা বা আমাদের যে টহল এটা ভেদ করে ভিতরে কেউ না আসতে পারে। এছাড়াও সদরঘাটের আশপাশের সড়ক ও পন্টুন হকার মুক্ত করা, ফ্রি কুলি সেবা, ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ সহ নানা পদক্ষেপ নিয়েছে বিআইডব্লিউটিএ। যদি দেখি যে সময়ের আগে লঞ্চগুলি লুট হয়ে গেছে, তো আমরা লঞ্চগুলি ছেড়ে দেওয়া হবে। পরবর্তীতে আমরা স্পেশাল লঞ্চ আইনা রাখবো। আমরা চাচ্ছি যে দুর্ঘটনা মুক্ত একটা ঈদ, তাই এই জন্য আমরা এবার প্রস্তুতি নিচ্ছি যে কোনো লঞ্চই আমাদের অনুমতি ছাড়া
বা ওই যে স্পেশালভাবে আসবে এরকম কোনো কিছু করতে দিব না। পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের নৌপথে আগের তুলনায় যাত্রী কমেছে। বছরের অন্যান্য সময় দিনে 50 থেকে 55টি লঞ্চ সদরঘাট হয়ে চলাচল করলেও ঈদ যাত্রার জন্য 172টি লঞ্চ প্রস্তুত রেখেছে বিআইডব্লিউটিএ। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। রাত নামলেই কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতীয় গরু মহিষের চালান ঢুকে পড়ছে বাংলাদেশে। বিভিন্ন বাজারের রসিদ দিয়ে বৈধতা মিলছে এসব পশুর। হয়ে যাচ্ছে দেশি, ছড়িয়ে পড়ছে সারা দেশের হাট বাজারে। নির্দিষ্ট অঙ্কের টাকায় এসব রসিদ কেনার পাশাপাশি বিভিন্ন মহলকে হাত করেই এই চোরাচালান কারবার চলছে বলে অভিযোগ। ঈদুল আজহাকে সামনে রেখে ভারতীয় এসব পশুর চালান বেড়ে হয় দ্বিগুণ, তবে তা ঠেকাতে তৎপরতা বাড়ানোর দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। নওশাদ আহমদ চৌধুরী ও দিগেন সিং এর ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। কথা বলতে আমি 13টা মাল কিনছিলাম গতকাল কাটনাছি করেছেন। গরুতে এত স্পট কেন? এই যে নাম্বার দেয়া, এরপরে হচ্ছে স্পট, এটাকে ট্রেনে হেঁচে নিয়ে আসছে, এরকমই তো ভারতের গরু তো এরকমই হওয়ার কথা, তাই না? এটা তো ভাই বলতে পারবো না কার অভিযোগ, কিসের অভিযোগ, কেন যে গরুটা টাইম নাইস রে আনবো এটা স্পটে বলবো, এটাই মনে করেন ভারতীয় গরু। এভাবেই রাতের অন্ধকারে ভারত থেকে একের পর এক গরু ঢুকছে সীমান্তের এপারে। সিলেট অঞ্চলের 4টি সীমান্ত পথে রাত গভীর হলেই এমন গরু মহিষের চালান চোখে পড়ে সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর বাসিন্দাদের। এ দৃশ্য সিলেটের সীমান্ত এলাকায় অনেকটা ওপেন সিক্রেট বলছেন স্থানীয়রা। তাদের দাবি, নানা মহলকে ম্যানেজ করেই বিভিন্ন বাজারে রসিদ দিয়ে বৈধতা মিলছে ভারতীয় পশুর, পৌঁছে যাচ্ছে নানা গন্তব্যে। বেশিরভাগ স্যার ভারতের গরুই। সবই ভারতের গরু? জি। কিন্তু এরা তো সব অস্বীকার করে। তারা অস্বীকার করলে কি, আপনি কি চাইবেন আপনার লস করতেন? নিজে বাস থেকে মিথ্যা কথা বললে তো সমস্যা নেই। কারা চালায় মূলত লাইনটা? এটা তো মনে করেন নানান ধরনের মালিক, আমরা তো সবাই চিনি না। প্রশাসন যদি বন্ধ না করে কেমনে করবেন, প্রশাসন না ধরে। মানে এই গরুগুলো তো খালি গরু না, এই দিক দিয়ে তো অন্যান্য পণ্য আসে। হ্যাঁ, যেরকম গরু, তারপর ওই লোক এই ধরেন জিরা, পচা সুপারিটা উপরে উঠে আবার বালুটা নামে, লাইন কিনে আর কি টাকা দিয়ে। বর্ডার দিয়ে যখন গরুগুলো নামানো হয়, রসিদগুলো 500 টাকা, 600 টাকা, প্রায় সময় 1000 টাকাও বিক্রি হয়। যখন এই রসিদগুলো বিক্রি হওয়ার পরে ওনাদের কাছে যায়, ওনারা বিভিন্ন জায়গায় এই গরুগুলা পাচার করে। রাস্তার মধ্যে আপনার পুলিশে ধরলে পুলিশের দেখায় না আমরা এই যে স্থানীয় বাজার থেকে গরুগুলা কিনে আনছি, এই দেখেন রসিদ। এই রসিদের মাধ্যমে গরুগুলা বৈধ হয়ে যায়। এটা একটা বিরাট বড় চক্র আছে, প্রশাসনের লোক আছে, তাদেরকে ম্যানেজ করেই এগুলো নামানো হয়। তবে পশু বোঝাই গাড়িগুলোতে থাকা ব্যক্তিরা গ্রামবাসীর এসব অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। যাবে হচ্ছে আপনার নরসিংদী, মাধবদী। কত পিস আছে? 13 পিস। এ নিয়ে 2-3 বার হবে। 2-3 বার আসছে? জি। আপনার দাবিও কি মানে একই, মানে রসিদ আপনারা কিনেন না? না না না, ভারতের অংশ না, আমরা বাংলাদেশ থেকে এটা বাজার আছে, বাজার থেকে আমরা গরু কেনার পরে সংগ্রহ করি। এই রিসিপ্টটা অনেকে বলে যে কিনে আনতে হয়, এটা কি আপনি কি বিক্রি করেন এই রিসিপ্টটা? রিসিপ্ট কিনে আনতে হয় বলতে আপনার হাটের ভাই, আমার বাজারের ইজারা। রাতের অন্ধকারে ট্রাকে করে আসা গরুগুলোর মধ্যে যাচাই বাছাই করে দাগবিহীন গরুগুলোই বাজারে স্থান পাচ্ছে। বাকিগুলো যাচ্ছে কসাইখানায়। আকারে ছোট এবং দামে কম থাকায় এগুলোই বিক্রি হচ্ছে বেশি। এতে অবিকৃত থেকে যাচ্ছে দেশি গরুগুলো। এমন পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছেন দেশি পশুর খামারিরা। প্রতারণার শিকার ক্রেতারাও। যে কোনো জিনিস যত্ন করা লাগে, যত্ন না করলে তো কিনতে হয় না। ডেলি 1000 টাকা নিমেন্সে খরচ হয়। রসের কারণে যদি মনে ইন্ডিয়ার বর্ডারে বুঝে মার দিয়ে বুঝে গরু বাস লামা এতে তো বুঝে আমরা মার খাইমই। ইন্ডিয়ান গরু যদি বাজারও যদি ঢুকে তো আমরা লস হইব। নিজের দেশের গরু নিজের খামারে দিকে রক্ষা করেন, না হলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার। দেশি খামার যদি হয়, এটা হলে আমার দেশের প্রফিটটা এইটাই। ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও সুনামগঞ্জের দোয়ারা বাজার সহ কয়েকটি এলাকা হয়ে এসব পশু চোরাচালান চক্রের সক্রিয়তা এখন চোখে পড়ার মতো। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও পুলিশ বলছে চোরাচালান ঠেকাতে চলছে অভিযান। গরুর বাজার কেন্দ্রিক, ঈদ বাজার কেন্দ্রিক আমাদের নিয়মিত আলাদা টহল দেওয়া হয়েছে, চোরাচালান যাতে আসতে না পারে এই জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। সামগ্রিকভাবে বলবো যাতে চোরাচালান বা ভারতীয় যে কোনো কিছুই হোক, ওটা প্রবেশ ঠেকানোর জন্য আমাদের চেকপোস্ট, নিয়মিত টহলের বাইরেও আমরা পর্যাপ্ত ডেপ্লয়মেন্ট দিয়েছি। আমরা ঈদ উপলক্ষে প্রায় 800
সদস্যের একটা ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করে পুরো জেলায় দিয়েছি। এসব সীমান্ত দিয়ে প্রায়শই চালান হওয়া পশুর একাধিক বড় চালান আটক করেছে বিজিবি। ভারতীয় গরু বাজারে প্রবেশ করলে যেমনি কপাল পুড়ছে দরিদ্র খামারিদের, তেমনি দেশের টাকা প্রতিনিয়ত পাচার হচ্ছে বিদেশে। এমনটি বন্ধ করতে এখনই প্রয়োজন জরুরি পদক্ষেপ, এমনটি মনে করছেন ব্যবসায়ীরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। ভোরের সময় থাকছে। ঈদের বন্ধেও আমদানি রফতানি বাণিজ্য সচল রাখতে চট্টগ্রাম বন্দরের উদ্যোগ। জেটি ও বহির্নোঙরে পণ্য খালাসে আলাদা টাস্ক ফোর্স গঠন। মাঠে থাকবে কাস্টমসের 10টি বিশেষ টিম। নিরাপত্তারক্ষীর সামনেই শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের গেটে অবস্থান করে একাধিক কুকুর। প্রবেশ গেটে এমন দৃশ্য আতঙ্কিত করছে যাত্রী ও স্বজনদের। কাঙ্ক্ষিত আকাশ যাত্রা পথ নিশ্চিতে কর্তৃপক্ষ অনেকটাই পিছিয়ে বলে মনে করেন তারা। বিমানবন্দর নির্বাহী পরিচালক জানান, কুকুর সরানো আলাদা লোকবল নেই, চিঠি দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনকে। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের দৃশ্য এটি। যাত্রী প্রবেশ গেটে সশস্ত্র নিরাপত্তা কর্মীর পাশেই গেটের দুপাশে অবস্থান করছে দুটি মাঝারি আকারের বেওয়ারিশ কুকুর। যে কোনো সময় নিরাপত্তা কর্মীর অসচেতনতায় টার্মিনালে প্রবেশ করে ঘটাতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আবার ট্রলি কিংবা হাঁটা চলায় মানুষের পা লেগেও কামড় বসাতে পারে যে কাউকে। কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ নেই এ বিষয়ে, যা আতঙ্কিত করছে যাত্রীদের। সাম্প্রতিক সময়ে এমন দৃশ্যই দেখা মেলে বিমানবন্দরের অন্যান্য চত্বরেও। গেটের মধ্যে কুকুর, আমি তো এই জিনিসটা আমারও খারাপ লাগে, কী করব, আমি দাঁড়াতে পারছি না, কুকুরের কাছে আমাকে দাঁড়াতে হচ্ছে। আর ইন্টারনাল ম্যানেজমেন্ট যেগুলো আছে এগুলো তো বলার অপেক্ষা রাখে না, এটা সবাই জানে, কাকে বলবেন। অভ্যন্তরীণ টার্মিনালেও 24 ঘন্টা দায়িত্বে নিয়োজিত থাকেন বিমান বাহিনী, পুলিশ, এপিবিএন, আনসার সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। স্পর্শকাতর জোনে কুকুরগুলোর অবস্থান আক্রমণাত্মক না হলেও নেতিবাচক ইমেজ তৈরি করবে যাত্রীদের মাঝে। সে বিষয়েও কোনো গুরুত্ব দেখা যায়নি কর্মরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের মাঝে। এপিবিএনের এক সদস্যের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে বলেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। অব্যবস্থাপনা না উদাসীনতা তা জানতে ফোনে যোগাযোগ করা হলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান, যাত্রী নিয়ে ব্যস্ত থাকে নিরাপত্তা রক্ষীরা। তবে কুকুরের আনাগোনা বন্ধে সিটি কর্পোরেশনকে অবগতির বিষয়টি জানান তিনি। ওয়াইল্ড লাইফ নিয়ে তো আমরাও চিঠি দিছি ইয়ার কাছে, সিটি কর্পোরেশনের কাছে দিছি, এইসব তো আমাদের এখানে আটারই কথা। তারপর লোকজন আছে হচ্ছে হলো যে গেট দিয়ে মানুষজন ঠেকানোর জন্যই তারা ওগুলো চেক করতে ব্যস্ত। কুকুরটা আসলে খুব প্রপার ভাবে তারা ওরকম ভাবে, আমার যতটুকু মনে হয়, আমি এর আগে অবজেকশন পেয়েছি, ওরকম ভাবে দেখে না। কুকুর সরানোর জন্য তো আসলে কোনো লোক নিয়োজিত করা নাই। নিরাপত্তা রক্ষীদের উদাসীনতায় হর হামেশাই বিমানবন্দরের টার্মিনাল সহ ভেতরে সাধারণ মানুষের অবাধ প্রবেশ যেমন সমালোচিত করছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, তেমনি কুকুরের বিষয়ে মাঝে মধ্যেই যাত্রী সহ অন্যদেরও আতঙ্কে ফেলছে বলে জানিয়েছেন অনেকে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সয়াবিন তেল বিক্রি করতে যাচ্ছে টিসিবি। কোম্পানিগুলো যেখানে প্রতি লিটার বিক্রি করছে 199 টাকায়, সেখানে 185 টাকায় মিলবে এই তেল। ঈদের আগে শুরু হবে কার্যক্রম। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে সংস্থাটির চেয়ারম্যান নিশ্চিত করেন, বাজার মূল্যের চেয়ে লিটারে 14 টাকা কমে বিক্রি করলেও কোনো লোকসান হবে না। সিন্ডিকেটে দৌরাত্ম্য কমবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলামের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতির বাজারে ভোক্তাকে স্বস্তি দিতে বারবারই ভর্তুকি মূল্যে চাল, তেল, ডালসহ পণ্য বিক্রি করে আসছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। তবে তা সবসময় উন্মুক্ত থাকে না সবার জন্য। সবাই তো আর দাম দিয়ে কিনে খেতে পারি না, তো ওই হিসেবে যদি বাজারের মূল্যটা একটু কমে, অবশ্য আমরা জনগণ একটু উপকৃত হব। দোকানপাটের থেকে টিসিবি বা সরকারি কোনো ধরনের দিলে ওইটা দিয়ে সবাই চলতে পারে আর কি। যদি একটু কম হয়, এটা সাধারণ মানুষ বা যারা ব্যবসায়ী তাদের জন্য আই থিঙ্ক এটা উপকার হবে। টিসিবি কোম্পানি যদি ছাড়ে তো ওই হিসাবে দেখা যায় ওনার উছিলায় দেখা যায় অন্য কোম্পানি কমাইতে পারে। এবার তাই ভোজ্য তেল বিক্রয়কারী বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলোর মতোই নিজেরা আমদানি করে সরাসরি বাজারে সয়াবিন তেল বিক্রি করতে যাচ্ছে সংস্থাটি। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে টিসিবির চেয়ারম্যান জানান, আসছে ঈদের আগেই শুরু হতে চাওয়া এই কার্যক্রমের আওতায় প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে 185 টাকা। এতে কোনো ভর্তুকি দেওয়া হচ্ছে না বলেও নিশ্চিত করেন তিনি। আমরা এখন হোপফুল যে ঈদের আগে আমরা ছাড়তে পারবো, তেলটা বিক্রি করব। যদি ঈদের আগে না পারি, হয়তো বা ঈদের পরে ইনশাল্লাহ আমরা খোলা বাজারে তেল বিক্রি করব। আমরা বাহির থেকে নিয়ে আসি, জায়গায় 200 টাকা, এটা আমরা 185 টাকার প্ল্যান আছে। জানান, টিসিবির এই বিক্রি কার্যক্রমে ধীরে ধীরে এই তালিকায় যুক্ত হবে চিনি, ডাল সহ আরো বেশ কিছু পণ্য। আমাদের প্ল্যান আছে আমরা আটা দিব,
আমরা কিছু মশলা দিব, আমরা ডিটারজেন্ট পাউডার দিচ্ছি। বর্তমানে বাজারে যেখানে 1 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 199 টাকা, সেখানে লিটারে 14 টাকা কমে ভর্তুকি ছাড়া টিসিবির এই বিক্রি কার্যক্রমে মজুতদারি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য কমবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। যারা ব্যবসায়ী তো তারা মজুদ রেখেছেন, তারা আসলে যুদ্ধের আগে আমদানি করেছেন, কিন্তু সেই তেলটা কিন্তু অনেক বেশি দামে বিক্রি করছেন। টিসিবি যে উদ্যোগ নিয়েছে সেটা ভালো উদ্যোগ, এবং এতে করে বাজারে যে সিন্ডিকেশন এবং অবৈধভাবে যে দাম বৃদ্ধি করা এবং বিভিন্ন রকম মানে সাপ্লাই ক্রাইসিস তৈরি করা, তো সেখান থেকে আমার মনে হয় যে এটা বের হয়ে আসার একটা সুযোগ তৈরি হলো। বাজার বাস্তবতা বলছে দেশের ভোজ্য তেলের বাজার মোটা দাগে 5টি কোম্পানির দখলে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 14 অর্থ বছর ধরে মোট বাজেটের 10% নিচে বরাদ্দ মিলছে কৃষি খাতে। খাদ্য নিরাপত্তা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে এই খাতের গুরুত্ব বাড়লেও বাজেটে কমছে বরাদ্দ। এমন বাস্তবতায় উৎপাদন সক্ষমতা বাড়িয়ে ভোক্তাকে স্বস্তি দিতে আসছে বাজেটে কৃষিতে বিনিয়োগ, ভর্তুকি ও প্রযুক্তি নির্ভর সহায়তা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। ফরাদুর রহমানের রিপোর্ট। দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ জীবনে কৃষির গুরুত্ব অপরিসীম। জিডিপিতে কৃষির অবদান প্রায় 11%, মোট কর্মশক্তির 40% এবং গ্রামীণ নারীর 60% কৃষিভিত্তিক কাজে নিয়োজিত। কৃষিকে টেকসই ও লাভজনক খাতে পরিণত করতে আসন্ন বাজেটে বরাদ্দ বৃদ্ধি, কৃষি ভর্তুকি ও প্রণোদনা সম্প্রসারণ, যান্ত্রিকীকরণ এবং কৃষকের জন্য ঋণ সুবিধা নিশ্চিতের দাবি সাধারণ ভোক্তার। 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে কৃষি রিলেটেড যে এগুলো আছে। কৃষির ভর্তুকি যদি কমাই দেওয়া হয় তাহলে কৃষির ফলন বা উৎপাদন ব্যাহত হবে। সরকারের উচিত যে এই বাজেটে সার, তারপরে বীজ উৎপাদন, বীজ বন্টন এবং কৃষকরা যাতে ঋণ পায়, অথবা বাজেটে কৃষকদের বিষয় নিয়ে যাতে ঠিকঠাক থাকে। কৃষকরা যদি ওই বাজেটটা দেওয়া হয় তাহলে কৃষকও আমাদের যেমন অনেক মানুষ আছে যারা কর্ম করে খেতে পারছে না, তারা কৃষিকাজের উদ্যোগ নেবে। যদিও বাজেটে কৃষিখাতে বরাদ্দ বরাবরই নগণ্য। 2011-12 অর্থ বছরে মোট বাজেটের সর্বোচ্চ 10.65% বরাদ্দ দেওয়া হয়েছিল এ খাতে। এরপর ক্রমাগত কমার পর 2023-24 অর্থ বছরে 8.70% মিললেও আবার কমে চলতি অর্থ বছরে নেমেছে 5.9%। বিশেষজ্ঞদের মতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই, তাই অন্তত মোট বাজেটের 10% বরাদ্দ দেওয়ার পরামর্শ এই কৃষি অর্থনীতিবিদের। একদিকে যেমনিভাবে বাজেট বাড়ানো দরকার, তেমনিভাবে কৃষিতে ভর্তুকি বাড়ানো দরকার, এবং এটা আসলে খরচ যেটা হবে এটা আসলে বিনিয়োগ। কৃষি খাতে বিনিয়োগ না বাড়ালে উৎপাদন বাড়বে না, আর উৎপাদন যদি না বাড়ে তাহলে আমাদের বিদেশ নির্ভরতা থাকবে খাদ্যশস্যের আমদানির জন্য। এছাড়া আমাদের খাদ্য মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যাবে না। সমন্বিত কৃষিনীতি বাস্তবায়ন করা গেলে কৃষি খাতে টেকসই পরিবর্তন করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বন্ধ কারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি ও রফতানি বাড়াতে 60,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্য দিয়ে 25 লাখ কর্মসংস্থান তৈরি করা হবে বলে জানিয়েছেন গভর্নর। অর্থনৈতিক সংকট মোকাবিলা, বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 60,000 কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে 19,000 কোটি টাকা নিজস্ব তহবিল থেকে আর অন্য ব্যাংক থেকে কমপক্ষে 3 বছর মেয়াদে 10% সুদে 41,000 কোটি টাকা ঋণ নিয়ে তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে 4% সুদে ঋণ নিতে পারবেন গ্রাহক। 19,000 কোটি টাকা আসবে বাংলাদেশ ব্যাংক থেকে, 4% আমরা ব্যাংকে দিব, বাকি স্প্রেডটা সরকার দিয়ে দিবে। শনিবার দুপুরে বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রণোদনা প্যাকেজের বিস্তারিত তুলে ধরেন গভর্নর। অনেক ফ্যাক্টরি রিওপেন, ক্লোজ ফ্যাক্টরি খুলবে, সেটা আমরা আশা করছি। এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ হবে, গ্রিন ইনভেস্টমেন্ট হবে। প্যাকেজের আওতায় 41,000 কোটি টাকা দেওয়া হবে বন্ধ শিল্প কারখানা চালু, সেবা খাত, কৃষি ও শিল্প কার্যক্রম, সিএমএসএমই, রপ্তানি বহুমুখীকরণ এবং উত্তরবঙ্গ কৃষি হাবে। জানানো হয় বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিলের অর্থ পাবে ফ্রি শিপমেন্ট ক্রেডিট রিফাইন্যান্সিং, কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তা, চামড়া ও জুতা রপ্তানি, সৃজনশীল অর্থনীতি ও স্টার্টআপ ফান্ড। এই তহবিলের মাধ্যমে 25 লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিভাইভাল হবে, আমাদের প্রায় 2.5 মিলিয়ন জব ক্রিয়েশন হবে, এক্সপোর্ট রিকভারি হবে, এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ বাড়বে বলে আমরা আশা করছি। স্বাভাবিকভাবে জিডিপি গ্রোথও বাড়বে, গ্রিন ইনভেস্টমেন্টের পরিমাণটা বাড়বে
বিজনেস কনফিডেন্স আবার ফিরে আসবে। এর মধ্যে কৃষি ও শিল্প খাতে সর্বোচ্চ 9 লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা বাংলাদেশ ব্যাংকের। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঈদের টানা বন্ধে দেশের আমদানি রফতানি বাণিজ্য সচল রাখাই কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বন্দর, কাস্টমস, শিপিং, ব্যাংক, C&F এর মতো 26টি সংস্থা কিংবা প্রতিষ্ঠান অংশীজনের একটি অনুপস্থিত থাকলেই শুরু হয় জটিলতা। এ অবস্থায় জেটি ও বহির্নোঙরে পণ্য খালাস স্বাভাবিক রাখতে আলাদা 3টি টাস্ক ফোর্স গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একইভাবে কাস্টমসের পক্ষ থেকে করা হয়েছে 10টি স্পেশাল টিম। শাখার টিউবের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে প্রতিদিন গড়ে 8,700 টিউএস কন্টেনার উঠানামার বিপরীতে 4,500 টিউএস কন্টেনার ডেলিভারি হচ্ছে। কিন্তু ঈদের বন্ধে কন্টেনার উঠানামা অনেকটা স্বাভাবিক থাকলেও ডেলিভারি একেবারে শূন্যের কোঠায় নেমে আসে। এই অবস্থায় আমদানিকৃত কাঁচামাল এবং প্রস্তুতকৃত পোশাক রপ্তানি নিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় গার্মেন্টস ব্যবসায়ীদের। বন্দর এবং কাস্টমসকে অনুরোধ করব এই বন্দরটাকে যাতে তারা কোনোভাবে বন্ধ হিসেবে না নিয়ে আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টের জন্য কন্টিনিউয়াসলি ওপেন রাখে, কারণ গুডসগুলো যদি ইনহাউস করতে না পারে তাহলে কিন্তু আমরা প্রোডাকশন গ্যাপে পড়ে যাব। এদিকে ঈদের ঠিক আগ মুহূর্তে 21টি বেসরকারি অফডকে আমদানি রপ্তানি কার্যক্রম বেড়েছে 50 থেকে 55%। স্বাভাবিক সময়ে প্রতিদিন 7,500 রপ্তানি কন্টেনার এবং 2,500 আমদানি কন্টেনার হ্যান্ডেলিং হলো এখন তা বেড়ে 11,000 রপ্তানি এবং 3,500 আমদানি কন্টেনারে এসে দাঁড়িয়েছে। মূলত ঈদের আগে শিপমেন্ট বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি বিগডার। যেহেতু ঈদুল আজহার পরে একটা লম্বা ছুটি পড়বে, সেহেতু ঈদের পরের অনেক কাজই ঈদের আগে করিয়ে নিচ্ছেন রপ্তানিকারক এবং আমদানিকারকরা। ঈদ পূর্ব এবং পরবর্তী সময়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য সচল রাখতে আলাদা 3টি টাস্কফোর্স গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এসব টাস্কফোর্স বহির্নোঙরে বাল্ক পণ্য জেটিতে কন্টেনার ওঠানামা যেমন তদারকি করবে, তেমনি বন্দরের জলসীমায় নিরাপত্তা নিশ্চিত করবে। দুটো টাস্কফোর্স কাজ করবে এই ঈদের সময়। বহির্নোঙরের পণ্য খালাসের জন্য একটা টাস্কফোর্স কাজ করবে, জেটি এবং ইয়ার্ডে কাজ করার জন্য একটা টাস্কফোর্স কাজ করবে। আমরা আর একটা পৃথক টাস্কফোর্স করবো যারা নিরাপত্তা ব্যবস্থাটা দেখাশোনা করবে। বন্দরের মতো চট্টগ্রাম কাস্টম হাউসও ঈদের বন্দর শুল্কায়ন চালু রাখতে আলাদা 10টি স্পেশাল টিম গঠন করেছে। তবে অন্যান্য অংশীজনের সহায়তা না পেলে জরুরি এই ব্যবস্থা অকার্যকর হয়ে পড়তে পারে বলে শঙ্কার সৃষ্টি হচ্ছে। অবশ্য চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আমদানি রপ্তানি বাণিজ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অন্তত 26টি প্রতিষ্ঠান সংস্থার সম্পৃক্ততা রয়েছে। শুল্কায়ন আমাদের এক্সামিনেশন প্রসেসকে ঠিক রাখার জন্য যতটুকু লোকবল প্রয়োজন ঠিক ততটুকু লোকবল এখানে পদস্থ থাকবে। চলতি মে মাসের 25 তারিখ থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদুল আজহার 7 দিনের সরকারি ছুটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নেত্রকোনা বড় পাইকারি কাঁচা বাজার থেকে সবজি সরবরাহ হয় দেশের বিভিন্ন এলাকায়। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সরবরাহ কম হলেই বেড়ে যায় দাম। এই মুহূর্তে মেছুয়া বাজারে আছেন সহকর্মী আলপনা বেগম। সরাসরি যাচ্ছি তার কাছে। নেত্রকোনা জেলার যে পাইকারি সবজির বাজার মেছুয়া বাজার, সেই মেছুয়া বাজারে রয়েছি। এখান থেকে জানাচ্ছিলাম যে পাইকারি বাজারের সর্বশেষ তথ্য। তো দেখা গেছে যে এখানকার যে বাজারের যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের কাছে জানতে পেরেছি যে সরবরাহ যখন একটু বেশি থাকে তখন দেখা যায় যে সবজির দামটা একটু কমে যায়, আবার যখন সরবরাহ কমে যায় তখন দামটা বেড়ে যায়। দেখা গেছে সব ধরনের সবজি যেমন বরবটি, তারপরে এই বেগুন এবং পটল, চিচিঙ্গা সবগুলোর এই 5 থেকে 6 টাকা দাম কমেছে গত সপ্তাহের তুলনায়। তো এটা হচ্ছে যদি আবার আবহাওয়ার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে তখন গাড়ি আসতে যেমন এই সকল তরি তরকারি আসে সবকিছু কুষ্টিয়া, রংপুর, বিভিন্ন জায়গা থেকে। তো স্থানীয় সবজির আসলে এই সরবরাহ কমে যাওয়ায় এই বাইরে থেকে আনতে হয়, এবং বাইরে থেকে যখন যে সবজির যে বেশি থাকে সরবরাহটা তখন একটু 5 থেকে 6 টাকা দর কমে যায়। আবার যখন দেখা যায় যে সবজি সরবরাহটা বেশি থাকে তখন দেখা যায় যে দাম কমে যায়, এবং সরবরাহ কমে গেলে বাইরে থেকে আসলে তখন দেখা যায় যে বেড়ে যায়। তো আরেকটা কথা বলছেন যে সামনে খুব সন্নিকটে ঈদুল আজহা, সেই জন্য সবজিও বেশি
বেশি আছে, আবার সেজন্য কিছুটা দাম কমে গিয়েছে, যেমন চিচিঙ্গা 35 থেকে 40 টাকা, এবং এরকম বিভিন্ন, যেমন কাকরুল রয়েছে 35 থেকে 40 টাকা দরে। তারপরে শসার দাম কমেছে এবং কাঁচামরিচের দামও কমেছে, 55 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। পটলও একই অবস্থা। এরকম এই বিভিন্ন, যেমন এই বেগুন রয়েছে, যে গুল বেগুনটা যেটা ধরা যায় সেটা 50 থেকে 55 টাকা দরে বিক্রি হচ্ছে। এরকম বেশ কিছু সবজির দাম 5 থেকে 60 টাকা কমে গিয়েছে গত সপ্তাহের তুলনায়। তো নেত্রকোনা জেলার যে পাইকারি সবজির বাজার, সেই সবজির বাজার থেকে জানাচ্ছিলাম সর্বশেষ। পাইকারি সবজি বাজারের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম নেত্রকোনা। সামাজিক মাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন, বিদেশ পাঠানোর নিশ্চয়তা আর অল্প সময়ে ভিসা পাওয়ার প্রলোভন, সেই স্বপ্ন কিনতেই লাখ লাখ টাকা তুলে দিচ্ছেন সাধারণ মানুষ। এরপরই শুরু হয় প্রতারণার ভয়ঙ্কর খেলা। কেউ হারিয়েছেন সঞ্চয়, কেউ জমি বিক্রি করে হয়েছেন নিঃস্ব। ভিজিট ভিসার নামে অনলাইনে সক্রিয় চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। লজ্জার ভয়ে অনেকে মুখ খুলছেন না। সিলেট থেকে নওশাদ আহমেদ ছবিতে অপু বণিকের রিপোর্টে বিস্তারিত। ফেসবুকে চোখ ধাঁধানো বিজ্ঞাপন, সহজে সিঙ্গাপুর থাইল্যান্ড যাত্রা, নিশ্চিত ভিসা আর অল্প খরচে বিদেশ ভ্রমণের প্রলোভন। এই ফাঁদে পা দিয়েই প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। দেশজুড়ে সক্রিয় এসব চক্রের নেই কোনো বৈধ অফিস কিংবা সরকারি অনুমোদন। ফোন কলে আকর্ষণীয় কথা আর ভুয়া আশ্বাসে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। এমন প্রতারণার শিকার হয়েছেন সিলেটের কয়েকজন যুবক। সময় সংবাদের অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকে পেজ খুলে বিদেশ ভ্রমণের বিজ্ঞাপন দেওয়া হলেও যোগাযোগ করতে হয় শুধু হোয়াটসঅ্যাপে। ব্যবহার করা হয় বিদেশি নম্বর। কোনো ডকুমেন্টস ছাড়াই শুধু পাসপোর্ট দিলেই ভিসা হবে দাবি চক্রটির। এরপর বিকাশ কিংবা ব্যাংক অ্যাকাউন্টে নেওয়া হয় টাকা। 4 থেকে 7 দিনের মধ্যেই পাঠানো হয় কথিত ভিসা। তবে যাচাই মিলেছে সেগুলো নকল। অনলাইনে ভুয়া ভিসার কপি দেখেই ধাপে ধাপে টাকা আদায় করা হচ্ছে ভুক্তভোগীদের কাছ থেকে। কিন্তু প্রতারণার পরও শেষ হচ্ছে না ভুক্তভোগীদের দুর্ভোগ। অভিযোগ রয়েছে, টাকা ফেরত চাইলে উল্টো হুমকি দিচ্ছে প্রতারক চক্রের সদস্যরা। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমেই তারা এই প্রতারণাটা তারা করে। তারা লাগে এই কন্ট্যাক্ট করে, ফোনে কন্ট্যাক্ট করে। তারপর দেখা যায় যে তারা ভয় যে আপনার ভিসা হয়ে গেছে, ভিসা জাল ভিসা দেয়। তারপর দেখা যায় এয়ারপোর্ট গিয়ে টিকিট করে দেখা যায়, এয়ারপোর্ট গিয়ে দেখা যায় ভিসা আপনার জাল, ফেক। এটা আইনি জটিলতা গেলে অনেক সময় দেখা যায় যে সংগঠনটা যার মাধ্যমে করছে এটাই নেই, এটাই উদয় হয়ে যায়। কোন জায়গায় খুঁজে পাবে? সরকারিভাবে একটা পদক্ষেপ নিয়ে এইসব যারা এরকম চটকদার বিজ্ঞাপনদাতা বা যারা জড়িত আছে এদেরকে ধরে আইনের আওতায় এনে বিচার করা। একাধিকবার যোগাযোগের পর সময় সংবাদের সঙ্গে কথা বলেন সংশ্লিষ্ট অনলাইন এজেন্সির এক কর্মকর্তা। তার দাবি, এয়ারপোর্টে কিছু অর্থ খরচ করলেই সমস্যার সমাধান হতো। আর ভিসাটা চেক করে দেখেই তারপরে পেমেন্টটা করছে। উনি তো না দেখে তো পেমেন্টটা করে নাই। প্রয়োজন হয়েছে, উনি আমাকে নক করছে, আমি আমার কাজের কথাটা বলছি, বলার পরে উনি রাজি হয়েছে, ওনার ডকুমেন্ট দিছে, দেওয়ার পরে একটা পেমেন্ট করছে প্রথমে, করার পর আমরা কাজ করছি। তবে সেই বক্তব্যের সত্যতা সম্পূর্ণ নাকচ করেছেন ইমিগ্রেশনের এই কর্মকর্তা। এয়ারপোর্টগুলো রয়েছে সেখানে ইমিগ্রেশনে যারা কাজ করে তারা অত্যন্ত পেশাদার। অর্থাৎ এখানে বডি কন্ট্রাক্ট করে বা অর্থের বিনিময়ে কোনো মানুষ বিদেশে যায়, এগুলো একান্তই সম্ভব না। এদিকে আইনজীবীদের পরামর্শ, প্রতারিত হলে ঘরে বসে না থেকে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে এবং এসব নাম সর্বস্ব প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, সুনির্দিষ্ট অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর যদি প্রতারিত হয়ে যান বা কোনোভাবে ক্ষতির সম্মুখীন হন, আমার মনে হয় আইনের আশ্রয় নেওয়া উচিত। কোনো সুনির্দিষ্ট তথ্য পাই বা এই ধরনের কোনো আর্থিক লেনদেনের সংক্রান্ত যদি আমরা কোনো কিছু জানতে পারি যে অবৈধভাবে প্রতারণা করছে, টাকা পয়সা ট্রানজ্যাকশন হচ্ছে, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। গত কয়েক মাসে এরকম বেশ কিছু অভিযোগ এসেছে এবং প্রত্যেকটা অভিযোগ আমরা তাৎক্ষণিকভাবে মামলা হিসেবে নিয়েছি এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন প্রতারণাও। তাই সচেতনতার পাশাপাশি প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আর ভুক্তভোগীদের সাহসী ভূমিকাকেই জরুরি মনে করছেন সুধীজনরা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। 87,63,000 টাকা পে ওয়ার্ডের জালিয়াতিতে জড়িত খোদ কৃষি ব্যাংক কর্মকর্তা। এই ঘটনায় নড়াইলের কালিয়া থানায় ব্যাংকের কর্মকর্তা এনামুল কবিরের বিরুদ্ধে মামলা করেছেন ব্যবস্থাপক। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে এনামুলের সঙ্গে জড়িত আরও এক কর্মকর্তার, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
চলতি বছরের 15ই মার্চ সকাল 8:39 নড়াইলে কলিয়ার কৃষি ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা এনামুল কবির তার ডেস্কে বসে ব্যাংকের নথি ছিঁড়ে নিজের হেফাজতে নেন। 2 মিনিট পর ব্যাংকের অন্য একজন তার কক্ষে আসায় তড়িঘড়ি করে ওই নথি নিয়ে বেরিয়ে যান তিনি। 24 মিনিট পর আবার নিজ কক্ষে ফিরে আসেন এনামুল। এ নিয়ে গত 13 মে মামলা করেন নড়াইল কালিয়া শাখার ব্যবস্থাপক শুভাশিস মণ্ডল। এজাহারে বলা হয় 15 মার্চ নিজ হেফাজতে থাকা নন এমআইসিআর পে অর্ডারের একটি পাতা সরিয়ে ফেলেন এনামুল। পরে তা তুলে দেন জালিয়াত চক্রের হাতে। এজাহার অনুযায়ী 87,63,000 টাকা আত্মসাৎ করতে সিকিউরিটি ডিপোজিট হিসাবে বিআইডব্লিউটিসিতে জমা দেওয়া হয় পে অর্ডারের পাতাটি। পরে বিআইডব্লিউটিসি পে অর্ডারটি ভাঙিয়ে নগদ অর্থ উত্তোলন করতে গেলেই বাধে বিপত্তি। বেরিয়ে আসে জালিয়াতির তথ্য। কালিয়া শাখাকে কারণ দর্শানোর নোটিশ দেয় কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়। কালিয়া শাখার ব্যবস্থাপক শুভাশিস মণ্ডল জানান, পে অর্ডার জালিয়াতিতে এনামুলের সঙ্গে আরও কয়েকজন জড়িত। এটা তো ছোটখাটো বিষয় না, নিশ্চিত কোনো প্রমাণিত কোনো বিষয়, স্যার লিখিত স্বীকারোক্তি আছে এবং সে যে স্বীকার করছে তার ভিডিও কপিও আছে। অনুসন্ধানে নামে সময় সংবাদ। নাম আসে এনামুলের ঘনিষ্ঠ রকিবুল ইসলামের, যিনি লোহাগড়া শাখা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক। তার হাতের লেখার সঙ্গে মিলে যায় সরিয়ে ফেলা পে অর্ডারের পাতার লেখা। তবে জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন রকিবুল। আমি আসলে যেটা বলছেন না, আমার কাছে আমি কিছু জানি না, আমার মানে বিন্দু মাত্র কোনো তথ্য আমার কাছে নেই। জেলা পুলিশ বলছে সিআইডির তালিকাভুক্ত হওয়ায় মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের। কালিয়া কৃষি ব্যাংকের ম্যানেজার তার সেকেন্ড অফিসারের বিরুদ্ধে পে অর্ডার জালিয়াতি করার জন্য গত 13 তারিখে আমাদের কালিয়া থানায় মামলাটি রুজু করছে। এই মামলাটি সিআইডি শিডিউলভুক্ত হওয়ার কারণে আমরা এই সিআইডিতে ইন্টিমেশন দিচ্ছি, এই মামলাটি সিআইডি তদন্ত করবে। পে অর্ডার জালিয়াতি নিয়ে অভিযুক্ত কৃষি ব্যাংক কর্মকর্তা এনামুলের সঙ্গে বারবার যোগাযোগ করলেও সাড়া দেননি। তার বিরুদ্ধে 2টি বিভাগীয় মামলা চলমান। সময় সংবাদ, নড়াইল। ঈদের টানা ছুটিতে বেনাপোল বন্দর দিয়ে বেড়েছে পাসপোর্টধারী যাত্রীর সীমান্ত পারাপার। এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। এবার ঈদ উপলক্ষে 25 মে থেকে 31 মে পর্যন্ত টানা 7 দিন সরকারি ছুটি থাকছে এবং এই সরকারি ছুটির কারণে জরুরি চিকিৎসা, ব্যবসা, দর্শনীয় স্থান ভ্রমণে বেড়েছে বেনাপোল বন্দর দিয়ে ভারতের মধ্যে পাসপোর্টধারী যাতায়াত। 2024 সালের 5 আগস্ট নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার বন্ধ করে দেয় ভ্রমণ ভিসা। তবে ভ্রমণ ভিসা বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে, অর্থাৎ সীমিত পর্যায়ে চালু রাখা হয়েছে জরুরি মেডিকেল, বিজনেস সহ স্টুডেন্ট ভিসা। বেনাপোল স্থলবন্দরে এসে সকালে আমরা দেখতে পেয়েছি যে স্বাভাবিক সময়ে প্রতিদিন 1500 থেকে 2000 পাসপোর্টধারী যাতায়াত করলেও কিন্তু বর্তমানে এই পাসপোর্টধারী যাতায়াত সংখ্যা বেড়েছে। অর্থাৎ সর্বশেষ গতকাল 3600 জন পাসপোর্টধারী বেনাপোল বন্দর দিয়ে ভারত ভ্রমণ করেছে। বর্তমানে একজন পাসপোর্টযাত্রীকে ভারত ভ্রমণ করতে হলে বেনাপোল বন্দরে ভ্রমণ ট্যাক্স 1035 টাকা এবং যে ভারত সরকারের ভিসা ফি কিন্তু 1500 টাকা প্রদান করতে হয়। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে ভিসা এবং ভ্রমণ ফি প্রতি বছরে বাড়লেও কিন্তু যাত্রীর যে সেবার মান, সে সেবার মান কিন্তু বেনাপোল বন্দরে বাড়েনি। অর্থাৎ প্রতিদিন 6:30 থেকে পাসপোর্টধারী যাতায়াত শুরু হয় এবং সন্ধ্যা 6:30টায় এই যাত্রী যাতায়াত কিন্তু শেষ হয়ে থাকে। তবে বেনাপোল বন্দরে যে প্যাসেঞ্জার টার্মিনাল, এখানে যাত্রী ছাউনি না থাকায় যে এখানে যে কিন্তু বেনাপোল বন্দরের যে যাত্রী ছাউনি না থাকায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রচন্ড গরমের মধ্যে কিন্তু পাসপোর্টধারীরা এখানে দীর্ঘ লাইন রয়েছে। এছাড়া বেনাপোল স্থল বন্দরের যাত্রী সেবায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো কিন্তু ফ্যানও নাই, না থাকায় কিন্তু প্রচন্ড গরমের ভিতরে কিন্তু যা পাসপোর্টধারীদের এই দুর্ভোগ ভোগ করতে হচ্ছে। প্রতি বছর কিন্তু বেনাপোল বন্দর দিয়ে প্রায় 18 থেকে 20 লাখ পাসপোর্টধারী যাতায়াত করে থাকে এবং এই পাসপোর্টধারী যাতায়াতের কারণে কিন্তু বাংলাদেশ সরকারের
প্রায় কিন্তু 200 কোটি টাকা কিন্তু যে ভ্রমণ কর, সেই ভ্রমণ কর এখান থেকে আয় করে থাকে। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন যে যাত্রী সেবার মান বাড়ানোর জন্য কিন্তু তারা বেনাপোল স্থল বন্দরে জায়গা অধিগ্রহণ সহ অন্যান্য যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধার জন্য কাজ করছেন এবং খুব দ্রুত কিন্তু যাত্রী সেবার মান বৃদ্ধি করা হবে। আমরা কথা বলেছি ইমিগ্রেশন এবং পোর্ট থানা পুলিশ কর্তৃপক্ষের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে ঈদের আগে যে ভারত ভ্রমণের চাপ বেড়েছে, তবে যে সমস্ত পাসপোর্টধারী ভারত ভ্রমণ করছেন তারা যেন নির্বিঘ্নে এবং হয়রানি মুক্ত ছাড়া যাতায়াত করতে পারেন, সেজন্য কিন্তু বেনাপোল বন্দরে পুলিশ সহ অন্যান্য যে নিরাপত্তা কর্মীরা আছে তাদের নিরাপত্তা কর্মীদেরকে নিয়োজিত করা হয়েছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে ঈদ উপলক্ষে লম্বা ছুটির কারণে যে বেনাপোল বন্দর দিয়ে ভারত ভ্রমণ বেড়েছে তার সর্বশেষ। ঈদ উপলক্ষে যাত্রী পারাবারের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে। কাজী নজরুল ইসলামের জীবনের এক অনন্য অধ্যায় ময়মনসিংহের ত্রিশাল। এখানকার মানুষের ভালোবাসায় ছন্ন ছাড়া দুঃখ মিয়া হয়ে উঠেছিলেন কবি নজরুল। কবির স্মৃতি রক্ষার্থে ত্রিশালে গড়ে উঠেছে স্মৃতিকেন্দ্র, নামকরণ হয়েছে অসংখ্য প্রতিষ্ঠানের, এমনকি প্রতিষ্ঠিত হয়েছে কবির নামে বিশ্ববিদ্যালয়। কিন্তু উৎসবের মরশুম ফুরলেই যেন ফুরিয়ে যায় নজরুল চর্চা। খোদ নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির সৃষ্টি নিয়ে কাঙ্ক্ষিত গবেষণা ও চর্চা এখনও সীমিত। ওবায়দুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন গগন পণ্ডিত। বাংলা সাহিত্যের ধূমকেতু কাজী নজরুল ইসলাম শৈশবের দুঃখমিয়া হয়ে যিনি এসেছিলেন ময়মনসিংহের ত্রিশালে। লেটুর দলের সেই চপল কিশোরের সুরের মায়ায় একসময় মুখরিত ছিল এই জনপদ। 1914 সালে কাজী নজরুল ইসলাম আসানসোল থেকে কাজী রফিসুল্লাহ দারোগার হাত ধরে এসে ভর্তি হন ত্রিশালের দরিরামপুর স্কুলে। এখানকার ঘাটগান, পালাগান, লোকজ সংস্কৃতি আর মানুষের জীবন সংগ্রামে দুখুমিয়া খুঁজে পান সম্প্রীতির বাংলাদেশকে। ত্রিশাল জুড়েই কবির স্মৃতি, তাকে ধরে রাখতে নির্মিত হয়েছে দুটি স্মৃতিকেন্দ্র। কিন্তু উৎসবের আলো ফুরোতেই যেন প্রাণ হারায় এই কেন্দ্রগুলো। সারা বছরই স্মৃতিকেন্দ্রগুলো পড়ে থাকে অনেকটাই নিস্তব্ধ। সপ্তাহে মাত্র 2 দিন শিশুদের গানের ক্লাস ছাড়া আর কোনো নিয়মিত চর্চা নেই এখানে। জাতীয় কবির স্মৃতিধন্য স্থান যেন কেবলই এক জন্মবার্ষিকীর আনুষ্ঠানিকতায় বন্দী। উদাসী দুপুরে এই ত্রিশালের শুকনি বিলের পাড়ে বসে বাঁশি বাজাতেন কবি, অথচ সেই শুকনি বিলের বুক চিরে দাঁড়িয়ে আছে বিশ্ববিদ্যালয়ের বহুতল ভবন। উন্নয়নের ভিড়ে হারিয়ে গেছে কবির সেই চারণভূমি। বিল হারিয়ে গেলেও টিকে আছে সেই ঐতিহাসিক বটগাছ, যার ছায়ায় বসে সুর বাঁধতেন কবি। কিন্তু যথাযথ স্থায়ী সংরক্ষণের অভাবে এই জীবন্ত ইতিহাসও অরক্ষিত। আমরা চাই যে নজরুল স্মৃতিকেন্দ্রগুলিতে প্রতি বছরের প্রায় সময়ই যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়, বিভিন্ন কার্যক্রম চালু থাকে। ত্রিশালে নজরুলের স্মৃতিবিদের যে সমস্ত স্থাপনা, যে সমস্ত স্থান রয়েছে সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা উচিত। অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের কারণে শুকনি বিলটা বিলুপ্ত হয়ে গেছে। বাস্তব বলতে আপনার হচ্ছে যদি এই বিষয়গুলো যদি থাকতো, নজরুলের নাটক দল, লেটো গানের দল, আবৃত্তির বিষয়গুলো এগুলো যদি থাকতো তাহলে তো আরো বৃদ্ধি হতো, মানুষের মাঝে ব্যাপকতা বাড়ত। কবির স্মৃতি রক্ষায় গড়ে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, কিন্তু প্রতিষ্ঠার পর থেকে সেই অর্থে নেই কোনো বিশ্বমানের গবেষণা। বাংলা সাহিত্যকে যদি পড়তে হয় সেখানে রবীন্দ্র নজরুল এখনো অন্যতম পর্যায়ে আছেন। পর্যাপ্ত গবেষণার দরকার আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ যারা আছে তাদের একটু এই বিষয়ে সচেতন হওয়া দরকার। আর্থিক নীতিমালা, সংস্কৃতি নীতিমালা এগুলোর মধ্যে দিয়ে চলতে হয় বলে সহজ স্বাভাবিক বিকাশ এবং নজরুল চর্চার সহজ স্বাভাবিক চর্চাগুলো হয় না। হয়তো প্রচলিত কিছু জিনিসকে সামনে নিয়ে আসে। তার যে প্রায় 4000 উপরে গান রয়েছে, তার যে অসংখ্য নাটক রয়েছে, তার যে উপন্যাস রয়েছে এবং তার যে জীবনের বৈচিত্র্যময় সাংবাদিক জীবন রয়েছে, বিশেষ করে উনি যে 4টা পত্রিকা সরাসরি সম্পাদনা করতেন, উনি যে ধূমকেতু পত্রিকা নিজের সম্পাদনা ছিল, লাঙ্গল পত্রিকা ছিল, এই যে বর্ণাঢ্যময় নজরুলের জীবন, এগুলো আমাদের তরুণ প্রজন্মের সামনে নিয়ে আসতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে 90 কিংবা 24-এর ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থান, অধিকার আদায়ের সব লড়াইয়ে নজরুল আমাদের প্রেরণার নাম। তাই তো জাতীয় জীবনে জাতীয় কবি নজরুল সব সময় প্রাসঙ্গিক। নজরুল গবেষণা কেন্দ্র আন্ডার ডেভেলপিং, প্রায় 80% কাজ সম্পন্ন হয়ে গেছে। এটা সম্পন্ন হলে আমরা দেশ বরণের যে সমস্ত
নজরুল গবেষক আছে, তাদের কোঅপারেশন চাইব। প্রয়োজন হলে তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ করে তাদের কাছ থেকে আমরা উপদেশ, তাদের অর্জিত জ্ঞানের যে সমাহার সেগুলোকে আমরা ইউটিলাইজ করব। গবেষকদের মতে জন্মবার্ষিকীর আনুষ্ঠানিকতায় কবিকে বন্দী না রেখে প্রাতিষ্ঠানিক গবেষণার প্রসার, শিল্পকর্মের চর্চা আর স্মৃতির স্মারকগুলোর স্থায়ী সংরক্ষণ প্রয়োজন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। গণভোটের রায় বাস্তবায়ন হলে রাজনৈতিক সংকট দূর হবে বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে পিরোজপুর শহরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এক সম্মেলনে কথা বলেন তিনি। অভিযোগ করেন গণভোটের রায়কে অস্বীকার করায় দেশে সংকট দেখা দিয়েছে। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংশোধন করা হোক, সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করে এই সংস্কার কাজটা শেষ করে দেওয়া হোক, তাহলেই রাজনৈতিক সংকটটা দূর হবে। ক্ষমতাসীন দল জনগণের রায়কে উপেক্ষা করে একেবারে 180 ডিগ্রি ইউটার্ন করে চোখ উল্টায় দিয়েছে। দিব্যি এত বড় একটা রায়, এত বড় একটা গণভোট, দুনিয়ার কোন দেশে গণভোটের রায়কে অস্বীকার করে কোন সরকার, সেই নজির কোন পৃথিবীর কোন দেশে নাই। এই জন্যই রাজনৈতিক সংকটটা তৈরি হয়েছে। ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সহ 22 নেতাকর্মীর নামে মামলা হয়েছে। জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি এনামুল কবির মামলাটি করেন। অজ্ঞাত আরও 60 জনকে আসামি করা হয় এ মামলায়। অভিযোগ করা হয় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ঝিনাইদহ সফরে আসেন শুক্রবার দুপুরে শহরের পুরাতন কলেক্টরেল জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হলে ছাত্রদল ও বাদীর ওপর হামলা চালায় তারা। এর আগে নাসিরউদ্দিন পাটোয়ারের ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে এনসিপি। ভোরের সময়ে এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন মনির হোসাইন। ধন্যবাদ কাজল আপনাকে। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি মনির হোসাইন। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। একদিনে ঝরল 15 প্রাণ। কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে 4 জন নিহত হয়েছেন। যশোরে যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 4 জন। এছাড়া 4 জেলায় মৃত্যু হয়েছে আরও 7 জনের। দেশের এক একটি সড়ক যেন মৃত্যুফাঁদ। চালকের বেপরোয়া গতি আর পথচারীদের অসতর্কতায় প্রতিদিনই ঝরছে প্রাণ। কুষ্টিয়া থেকে বালুবোঝাই ট্রাক রাজবাড়ির পাংশায় যাওয়ার পথে খোকসা এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে 4 জন নিহত হন, আহত হন অনেকে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। যশোর খুলনা মহাসড়কের চাউলিয়া তেল পাম্পের কাছে খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির পাওয়ার ট্রাক প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয়, পরে সেটি ইজি বাইককে ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। ট্রাক চালককে আটক করেছে পুলিশ। দিনাজপুরের ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজার এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদেরও মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক জব্দ হয়, হেলপারকে আটক করেছে পুলিশ। ড্রাইভার পলাতক আর হেলপারকে আটক করে নিয়ে আসা হয়েছে। আমাদের হেফাজতে আছেন ট্রাক এবং হেলপার। অবস্থা প্রক্রিয়াধীন। পরিবার পক্ষ থেকে আমরা অভিযোগ নিয়ে মামলা প্রক্রিয়াধীন ব্যবস্থা হচ্ছে। এদিকে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে গোয়ালবাতান এলাকায় বাস পেছন থেকে পিকআপকে ধাক্কা দেয়। এ সময় রাস্তার রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। নিহত হন চালক। তারিফ রহমান, সময় সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মাইন বিস্ফোরণে নিহত জাহাঙ্গীর হোসেনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে চলছে মাতম। সচ্ছলতার আশায় বিদেশে পাড়ি জমিয়ে দালালের খপ্পরে পড়ে যুদ্ধে যোগ দিতে বাধ্য হন জাহাঙ্গীর। তার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে তার পরিবার। রাশিয়ায় যুদ্ধের ময়দানে মাইন বিস্ফোরণে সন্তানকে হারিয়ে বুকফাটা আর্তনাদ মায়ের, আর স্বামীর মৃত্যুর খবরে বাকরুদ্ধ স্ত্রী। সংসারে সচ্ছলতা ফেরাতে 4 ফেব্রুয়ারি জমি বন্ধক এবং ধার দেনা করে 8 লাখ টাকা খরচে কিশোরগঞ্জের করিমগঞ্জের কান্দাইল বাগপাড়া গ্রামের বাবাহারা ছেলে জাহাঙ্গীর হোসেনকে রাশিয়া পাঠিয়েছিলেন মা জাকিয়া বেগম।
কিন্তু সেখানে দালালের খপ্পরে পড়ে 2 সপ্তাহ আগে যোগ দিতে বাধ্য হন রুশ সেনাবাহিনীতে। হঠাৎ তার মৃত্যুর সংবাদে পরিবারের ওপর আকাশ ভেঙে পড়ে। জাহাঙ্গীরের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সাহায্য চেয়েছেন স্বজনরা। আবিকে বলছে যে আমাদের যুদ্ধতে নিয়ে যেতেছে ফ্রন্টে, আমি বাঁচবো কিনা জানি না। আর কোনো পথ যেন আর কোনো মায়ের বুক খালি না। এজেন্টের মাধ্যমে আমি টাকা বুঝাই মুক্ত হয়ে দিয়েছি। এখন যদি বাংলাদেশ সরকার কিছু করে। এদিকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। আমি ইউনোমোদেরকে বলছি এটা যথাযথ ব্যবস্থা করার জন্য যেন ক্ষতিগ্রস্ত পরিবার বাংলাদেশ সরকারের কাছ থেকে কিছু সহযোগিতা পায়। 18 মে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত হন জাহাঙ্গীর হোসেন সহ 3 বাংলাদেশি। আর 2 মে ড্রোন হামলায় প্রাণ হারান একই উপজেলার মাঝিরকোনা গ্রামের যুবক রিয়াদ রশিদ। সময় সংবাদ, কিশোরগঞ্জ। পদোন্নতি না থাকায় শেরপুরের 463টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। দায়সারাভাবে চলছে স্কুলের কার্যক্রম। অতিরিক্ত দায়িত্ব দেয়ায় পাঠদানে ঘাটতি সহ নানা জটিলতায় পড়ছেন সহকারী শিক্ষকরা। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য, বাবু চক্রবর্তীর তোলা ছবি নিয়ে রিপোর্ট। ভারপ্রাপ্ত আর চলতি দায়িত্বের প্রধান শিক্ষক দিয়ে খুঁড়িয়ে চলছে শেরপুরের অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। 741টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 463টিতেই নেই প্রধান শিক্ষক। সহকারী শিক্ষকরা চালাচ্ছে প্রধান শিক্ষকের কাজ। প্রায় 63% বিদ্যালয়ের অভিভাবক প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত হয়ে কাজ চালিয়ে নিচ্ছেন। প্রশিক্ষণ আর যোগ্যতা নেই অধিকাংশ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের। সংকট নিরসনে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক হিসাবে পদোন্নতি দেওয়ার কথা থাকলেও ঝুলে আছে বছরের পর বছর। শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব দেওয়ায় পাঠদানে ঘাটতি সহ নানা জটিলতা তৈরি হচ্ছে। দ্রুত শূন্য পদগুলো পূরণের দাবি শিক্ষকদের। যিনি দায়িত্ব পালন করছেন উনি স্কুলে অফিসিয়াল কাজগুলো তার করতে হয় বা অফিসে যেতে হয় বিভিন্ন সময়, এতে আমাদের ক্লাসের খুব ক্ষতি হয়। বিভিন্ন সময় আমাকে জেলা অফিস, প্রাথমিক শিক্ষা অফিসে, উপজেলা অফিসে যেতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে আমরা চাই প্রধান শিক্ষকের শূন্যপদটা যেন পূর্ণ হয়। দ্রুত শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। আইনি জটিলতাগুলো নিরসন করে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা খুব দ্রুত হয়তো সম্পন্ন করা হবে। শেরপুর জেলার 5টি উপজেলার মধ্যে সদরে 116টি, নালিতাবাড়িতে 82, ঝিনাইগাতীতে 68, নলকায় 75 এবং শ্রীবদ্দী উপজেলায় 122টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। সময় সংবাদ, শেরপুর। লোকসানের মুখে কোরবানির পশুর চামড়া সংগ্রহে আগ্রহ হারাচ্ছেন মৌলভীবাজারের বালিকান্দির চামড়া ব্যবসায়ীরা। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেও আগের অভিজ্ঞতায় ভরসা পাচ্ছেন না তারা। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুফ আহমেদের ছবিতে রিপোর্ট। জৌলুস নেই প্রায় 200 বছরের পুরনো চামড়ার হাট মৌলভীবাজার সদর উপজেলার বালিকান্দি গ্রামের। কোরবানির ঈদ ঘনিয়ে এলেও বালিকান্দি বাজার জুড়ে বিরাজ করছে নীরবতা। ব্যবসায়ীদের মধ্যে নেই আগের সেই উৎসাহ কিংবা প্রস্তুতি। ব্যবসায়ীরা বলছেন লাভের আশায় ধার দেনা করে চামড়া কিনে অনেকেই মূলধন হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন। এমনকি লবণের উচ্চ মূল্য সহ নানা সংকটে দিশেহারা ব্যবসায়ীরা। লসমস খাইয়া মনে হয় একেবারে নিঃস্ব হয়ে গেছি, ফতর বিকারি হয়ে গেছি। বছর বছর কোরবানি এলে লস হয় মানে সরকার যে রেট দেয় এই রেট আমরা পাই না। আমার মনে হলো বাণিজ্য মন্ত্রণালয় তো এটার তদারকি করা দরকার যে এটা কিসের জন্য এত নিচে দিয়ে যাচ্ছে। চামড়াটা যে মূল্য সরকার দিছে তার চেয়ে যদি কম বেশি করিও বেচা যায় তো আমরা চামড়া নিতে আগ্রহী থাকবো, সমস্যা না। সুষ্ঠুভাবে চামড়া সংরক্ষণ এবং ন্যায্য মূল্য পেতে প্রশাসনের নজরদারির কথা জানান জেলা প্রশাসক। চামড়া সংরক্ষণের জন্য আমরা ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকলকে নিয়ে সভা করেছি যাতে করে একটা চামড়া সংরক্ষণ সুষ্ঠুভাবে হয়। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় কোরবানি ঈদ উপলক্ষে প্রায় ৭৪,৪৮৪টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। বগুড়াকে মেট্রোপলিটন করার প্রক্রিয়া চলছে, যার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী, এমনটা জানিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে সারা দেশে পর্যায়ক্রমে কমিউনিটি পুলিশিং সভা করা হচ্ছে। এক্ষেত্রে সাধারণ জনগণকেও সহযোগিতার আহ্বান জানান তিনি। শনিবার বিকেলে বগুড়া আদমদিঘিতে একথা বলেন আইজিপি। বাংলাদেশ পুলিশ একটি সুস্থ সুন্দর নিরাপদ পরিবেশ তৈরির জন্য আমরা কাজ করে যাচ্ছি, আর আমরা জনগণের
সহযোগিতা চাই। এই জন্য অফিসিয়ালি আমি বগুড়া থেকেই আপনার এই কমিউনিটি পুলিশিং সমাবেশ করলাম। এটা আমরা সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে ছড়িয়ে দেব। এর মাধ্যমে পুলিশ এবং জনতা সবাই মিলে আমরা দেশে একটি নিরাপদ বাংলাদেশ গড়ব। সময় সংবাদে প্রচারের পর কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে লাল পতাকা স্থাপন করা হয়েছে। শনিবার মহাসড়কের কক্সবাজার অংশে এই কার্যক্রম চালানো হয়। বিআরটিএ কক্সবাজার কার্যালয় জানায়, কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিনই দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি। নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে ৭৭ কিলোমিটার দীর্ঘ সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে লাল পতাকা স্থাপন করা হয়। সড়কের বেহাল দশা নিয়ে শনিবার সময় সংবাদে প্রচারিত হয় মৃত্যুর বাঁকে এবার সংস্কারের হাত, ৪ লেনের পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বিশেষ প্রতিবেদন।